বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পিডিএস আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় এইটা তো আমরা আগে একটা ভিডিও করছিলাম, সেখানে আমরা দেখছি। এখন আমরা দেখবো যে কিভাবে আসলে আমরা এমপিওর জন্য অ্যাপ্লাই করব এবং কি কি ডকুমেন্ট আমাদের লাগতে পারে। তো সেটার জন্য আমরা প্রথমে এমএস লিখে সার্চ দিব। এমএস লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এমএস এর যে সাইটগুলো আছে সেগুলো চলে আসবে। এখান থেকে আমি যে এমএস এ ঢুকবো। ঢোকার পরে লগ ইনে যাব। লগ ইনে আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনার হচ্ছে এইচআরএম এর জন্য একটা পাসওয়ার্ড আর এমপিওর জন্য আরেকটা পাসওয়ার্ড। এটা পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন, তো আমরা এমপিওর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আচ্ছা, এরপরে এই যে এখানে যাব এমপিও। এখানে আছে আইএমএস এইচআরএম এমপিও, আমরা যাব এমপিও তে। এখানে দেখেন আপনার বাম পাশে একটা সাইড বার আছে, সাইড বারে আছে আপনার ড্যাশবোর্ড। সেখানে আছে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স, অ্যাপ্লিকেশন লিস্ট, অ্যাপ্লিকেশন, টিএফটি ইনফরমেশন। তো এই অ্যাপ্লিকেশন লিস্ট আর্কাইভ যেটা, সেখানে হচ্ছে অলরেডি যারা যারা আমার এই স্কুলে অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে, যারা এন্ট্রি হয়েছে তাদের লিস্ট। এইটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, আমি এটা ড্রাফট করে রেখেছি। আহ, তো আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে নতুন করে আবার একটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, চলে যাই প্রথমে। ওকে, তো আমরা এখান থেকে শুরু করব। নিউ এমপিও, আচ্ছা আরেক ধাপ আগে এমপিও। এখান থেকে যাব নিউ এমপিও তে। দেখেন এইখানে আছে সেভ এজ ড্রাফট, সাবমিট, প্রিন্ট ইনস্ট্রাকশন। এই সেভ এজ ড্রাফটে আপনি ড্রাফট করে রাখতে পারবেন, সাবমিট করলে আপনি সেটা সাবমিট হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন, দরকার নেই। আচ্ছা, এইখানে আছে প্রথমে হচ্ছে শিক্ষক কর্মচারী। তো শিক্ষক কর্মচারী দেখেন এই যে আমি পিডিএস আইডি করছিলাম তাই আমার এটা চলে আসছে। আমি এটা দিলে দেখি আসে কিনা। এই দেখেন এই নিউ এমপিও অ্যাপ্লিকেশন ফর দিস পারসন ইজ অলরেডি ড্রাফট পেজ ড্যাশবোর্ড মেনু, মানে এটা আমার নামে যে করা আছে সেটা বলতেছে। হ্যাঁ, অর্থাৎ আমি আমার নাম দিয়ে করতে পারবো না। তো সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি রিস্ক নিতে চাচ্ছি না। লগ আউট করি, লগ আউট করে আবার লগ ইন করি। সাইন ইন এমপিও। আচ্ছা, দেখি তো আমার ওইটা কি অবস্থা, ঠিকঠাক আছে কিনা। ওকে, তো এখানে আমরা নিউ এমপিওতে যাব। তো নিয়মিত পেতে গেলে আপনারা প্রথমে দেখছেন যে এইখানে কিন্তু আমার ইনফরমেশন চলে আসছিল, যেহেতু আমি পিডিএস আইডি তৈরি করছি। হ্যাঁ, তো এখানে আপনি ওইখান থেকে সিলেক্ট করবেন পিডিএস আইডির, এই যে দেখেন চলে আসছে। আমি করবো না, এখানে এটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, আপনার প্রতিষ্ঠানের স্তর, এমপিও স্তর, প্রতিষ্ঠান কোড, আপনার জেলা, আপনার উপজেলা। এইটা হচ্ছে আপনার আবেদনের প্রকার, আবেদনের তারিখ, কত তারিখে আপনি আবেদন করছেন, এটা ডকেট নাম্বার। এখানে আছে ব্যক্তিগত তথ্য, এখানে আপনি আপনার নাম ইংরেজিতে লিখবেন। ধরেন সিএইচআইডি চাঁদ। আচ্ছা, আমরা লিখতে পারছি না। এখানে আপনি আপনার নাম ইংরেজিতে লিখবেন, এখানে লিখবেন বাংলায়। এরপর আপনি এখানে দিবেন পিতার নাম, এখানে দিবেন আপনার পিতার নাম বাংলায়। এখানে মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়। এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন, এখানে জাতীয় পরিচয়পত্র দিবেন, নাম্বার দিবেন, এখানে মোবাইল নাম্বার, ইমেইল। নিজ জেলা এটা নির্বাচন করা যায় না, এটা এরকমই থাকবে, থাক সমস্যা নেই। এখান থেকে আপনি এই ইমেজের এখান থেকে ছবি আপলোড করে দেবেন।
তো আমি যেহেতু ফিল আপ করতে পারছি না, চলেন নেক্সট পেজে যাই। প্লেস সিলেক্ট এমপ্লয়, আমরা ধাপ টুতে যাই। আমি যেহেতু হ্যাঁ, ওখান থেকে নেক্সট দিয়ে আমরা এই ধাপ 2 আসার পরে এইখানে দেখেন আসছে এনটিআরসি উত্তীর্ণ, হ্যাঁ অথবা না। আমি হ্যাঁ দিলাম। এখানে আপনার রোল নাম্বার দিবেন 3130069994। এইখানে এনটিআরসি আপনার ভাইবার ডেটটা দিবেন, যে ডেটে আপনার ভাইবা হয়েছে। পাশের বছর অনেকে বলতেছে 2020, অনেকে বলছে 23, এটা আপনি আপনার বিবেচনায় দিবেন। বিষয়টা হচ্ছে আপনি দেখবেন আপনার সার্টিফিকেটে দেওয়া আছে আপনার বিষয়টা। সার্টিফিকেট কয় নাম্বারে, হ্যাঁ এই যে এনটিআরসি সার্টিফিকেট, এইখানটাতে এই যে এইখানে দেখবেন দেওয়া আছে সাবজেক্ট, আপনার সাবজেক্ট কি সেটা এখান থেকে আপনি পাবেন। সেখান থেকে আপনি সাবজেক্ট নির্বাচন করে দিবেন, তারপর আপনার ব্যাচ নাম্বার 17তম, আপনার পদবি দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার পদবি হবে অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপর সাথে আপনার সাবজেক্ট। যেমন আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি, সেক্ষেত্রে আমি লিখতে পারি অ্যাসিস্ট্যান্ট CHER, তারপর স্পেস ব্র্যাকেট আইসি, হ্যাঁ এই যে চলে আসছে দেখেন, এটা হচ্ছে আমার ছিল। আমি এটা সিলেক্ট করে দিলাম, ব্যাচ নাম্বার তো বলেছি 17 দিয়ে দিলেন, বিষয় নির্বাচন করে দিলেন। আমার যেমন বিষয় ছিল কম্পিউটার সায়েন্স, এই যে দিলাম। আচ্ছা, এরপর আছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ঘরে আপনি হচ্ছে এখান থেকে আপনার পরীক্ষা নির্বাচন করবেন, আপনি কোন পরীক্ষা দিচ্ছেন, এসএসসি এইচএসসি, যে পরীক্ষাটা আপনি দিচ্ছেন সেই পরীক্ষাটা নির্বাচন করবেন। আমি দেখি এসএসসি ডেট এস পারপাস, এখানে আপনার রোল নাম্বার দিবেন, এখানে সেশন দিবেন, কোন কত সেশন ছিল আপনার। পাশের বছরটা আপনি দেখবেন আপনার সার্টিফিকেটে মানে কত সালে পাস করছেন আপনি, কোন বোর্ডের আন্ডারে আপনার পরীক্ষা দিচ্ছেন, ফলাফল প্রকাশের তারিখ। আচ্ছা, এই ফলাফল প্রকাশের তারিখটা হচ্ছে আপনার এই যে যে সার্টিফিকেট গুলো আছে, সার্টিফিকেটের নিচে দেখেন এই যে ডেট অফ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট, এই যে যে ডেটটা এটা দিয়ে দেবেন। হ্যাঁ, এটা এখানে দিয়ে দিবেন, আপনি কোন গ্রুপে ছিলেন, সায়েন্স আর্টস কমার্স, ফলাফলের ধরন কি ছিল, 4-এর মধ্যে না 5-এর মধ্যে না, শ্রেণী বিভাগ কি সেটা এখান থেকে দিবেন হচ্ছে গ্রেড, কোন গ্রেড পেয়েছেন, আর এখানে আপনার প্রাপ্ত জিপিএ দিয়ে দিবেন। তো এইভাবে দেখা যাচ্ছে একটা অ্যাড করার পরে আপনার আবার আসবে আরেকটা অ্যাড করুন। আমি এটা সেভ করবো না, এখানে আবার আরেকটা ক্লিক দিলে আরেকটা এইচএসসি দিবেন। এভাবে ক্লিক করে কিংবা ডিপ্লোমা, এভাবে ক্লিক করে এখান থেকে এই যেভাবে ক্লিক করে এটা ফিল আপ করে এই যে সংরক্ষণ পূরণে দিলে এটা হয়ে যাবে, চলে আসবে। আচ্ছা, এটা ছিল আমাদের সেকেন্ড স্টেপ। এরপরে আমরা যাবো থার্ড স্টেপে। থার্ড স্টেপে আছে আপনার প্রত্যাশিত পদবি। আমাদের প্রত্যাশিত পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার, এই যে সহকারী শিক্ষক। আবার অনেকের আছেন ট্রেড ইন্সট্রাক্টর, তো যার যেটা সে সেটা দিয়ে দিবেন। পদবীর স্ট্যাটাস, আমাদের পদবীর স্ট্যাটাস হচ্ছে রেগুলার। প্রত্যাশিত বিষয়, আমরা কে কোন সাবজেক্টে চাচ্ছি, মানে নিয়োগপ্রাপ্ত। আমি ধরেন আমারটা দিচ্ছি ইনফরমেশন। ওকে। আচ্ছা, প্রত্যাশিত পে কোড হচ্ছে আমাদের পে কোড 10, দশম পে কোড, আইসিটির দশম। অন্যান্য সাবজেক্ট যেগুলোর বিএড লাগে সেগুলোতে 11। আর আমাদের প্রত্যাশিত গ্রেড 16,000, আর যাদের বিএড লাগে তাদের হচ্ছে 12,500 মেবি, সরি, হ্যাঁ তাদের হচ্ছে 12,500। এরপরে পেশাগত তথ্য পিডিএস অনুযায়ী, আপনার পিডিএস অনুযায়ী আপনার পদবি, ওই যে অ্যাসিস্ট্যান্ট টিচার, বিষয় দিবেন। ওই আপনার যে বিষয় আছে, যেমন আমার আইসিটি, আপনি কত তারিখে জয়েন করছেন, আপনার ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করা, ব্যাংকের শাখাটা আসবে না, দরকার নাই, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করা, আপনার অ্যাকাউন্ট নাম্বার কত, এই দুইটা জিনিস আপনি অবশ্যই ঠিকঠাক দেবেন। এরপরে আপনার হচ্ছে এস এম সি অথবা জিবি, মানে আপনার হচ্ছে যে কমিটিটা, সেই কমিটিটা বর্তমানে কিভাবে আছে। তো আমাদের বর্তমানে সবারই কমিটি হচ্ছে স্পেশাল কমিটি, তো আমরা এখানে স্পেশাল সিলেক্ট করে দিব। এখানে নিয়োগ পরীক্ষার তারিখ দিতে হবে না, আবেদনকারীর সংখ্যা দিতে হবে না। প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি, এইটা হচ্ছে ওই যে আপনার স্বীকৃতির যে কপি, সেই কাগজটা থেকে
নেবেন, কিংবা স্কুল থেকে সংগ্রহ করে জেনে নেবেন। আর আপনি কত তারিখে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছেন কত তারিখে, এইটা একটা ডেট। আর জয়েনিং ডেট, এই দুইটা কিন্তু আলাদা। প্রতিষ্ঠান থেকে আপনাকে যেদিন নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় সেটা হচ্ছে আপনার নিয়োগের ডেট, আর আপনি যেদিন যোগদান পত্র জমা দিবেন সেটা হচ্ছে আপনার যোগদানের ডেট। এই ছিল মোটামুটি ধাপ 3। ধাপ 4-এ আছে মহিলা কত শতাংশ, মহিলা শতাংশ, এগুলা যারা কোটায় আছেন তারা পূরণ করতে পারেন, যাদের কোটা নাই তাদের দরকার নাই। আচ্ছা, বিজ্ঞপ্তি প্রকাশের সংখ্যা, কয়টা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা, আর বিজ্ঞাপন নাম্বার। আপনার আমাদের সংবাদপত্র ছিল যুগান্তর, সংবাদপত্রটা হচ্ছে ন্যাশনাল, লোকাল না, ন্যাশনাল। আচ্ছা, এইটা সম্ভবত 1 তারিখে প্রকাশিত হয়েছে, এপ্রিলের 1 তারিখে। হ্যাঁ, এটা আপনার হচ্ছে এপ্রিল 1, এটা ছিল এপ্রিলের 1 তারিখে প্রকাশিত। তারপর আমি একটু দেখি এটা কোথায় আছে, কোথায়। হ্যাঁ, এই যে 1/4/2024, ঠিক আছে, এটা 1 তারিখে প্রকাশিত। তো এটা আপনি 1 তারিখে দিতে পারেন। আচ্ছা, নাম সেট করবো না, ফাইন। এইখানে গেল এইটা। এরপরে যেটা আছে রেজুলেশন। এই রেজুলেশনে আপনি দেখবেন আপনার হচ্ছে 3টা রেজুলেশন থাকবে স্কুলে পাবেন। একটা হচ্ছে শূন্যপদ নিয়োগের জন্য, যেটা মানে শূন্যপদ ঘোষণার জন্য একটা রেজুলেশন, সেটা তারিখ এবং মিটিং নাম্বার। এরপর হচ্ছে আপনার ফরমেশন অফ সিলেকশন বোর্ড রেজুলেশন। আচ্ছা, আপনার এইটা দিতে হবে না, ফরমেশন দিতে হবে না, রিকমেন্ডেশন রেজুলেশন দিতে হবে না, আপনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল রেজুলেশনটা দিবেন। এইটাও আপনার ওই রেজুলেশন বইতে থাকবে। আর জয়নিং, এই 3 ডেটে 3 রেজুলেশন তারিখ দিয়ে এটা অ্যাড করে দিবেন। প্রতিনিধি তথ্য দরকার নাই। ওকে, এরপর আসেন ধাপ 5। ধাপ 5-এ হচ্ছে আপনার মেধা তালিকা। আপনার মেধা তালিকা, এখানে ক্লিক করলে একটা বক্স আসবে, সেখানে আপনার নাম দিবেন। ধরেন এটা দিলাম আমি, এনটিআরসি এর ফলাফল, আমি এনটিআরসি তে কত মার্ক পেয়েছি সেটা আপনি ভাইবা রিটেন দুইটা যোগ করে দিতে পারেন। মেধাক্রম কত ছিল, আমার সিরিয়াল কত ছিল সেটা, দেন আপনার এনটিআরসি হতে উত্তীর্ণ বছর কত, কোন বছর উত্তীর্ণ হয়েছেন আপনি, 2020, তাই না? আচ্ছা, এরপরে মন্তব্য, মন্তব্যের ঘরে আপনি দুইটা জিনিস করতে পারেন। এক, পাস লিখে দিতে পারেন, অথবা আপনি চাইলে যে আপনার ধরেন 70% পাইছেন এনটিআরসি এর মার্ক, পার্সেন্টেজ উল্লেখ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে এই যে যোগ করুন দিলে এটা চলে আসবে। হ্যাঁ, তো আমি তো এই পর্যন্তই। এরপরে মামলা আছে কিনা, অভিযোগ আছে কিনা, এগুলা দেখবেন। এগুলা লাগবে না। এরপরে আপনার আছে যে পরীক্ষার বছর, এগুলা হচ্ছে অটোমেটেড। হ্যাঁ, এটা চেঞ্জ করার চেষ্টা করবেন না, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আচ্ছা, নেক্সট আমাদের 5 নাম্বার ধাপ পর্যন্ত হয়ে গেল। এখন 6 নাম্বার ধাপে আমরা চলে যাই। 6 নাম্বার ধাপে আমাদের এই যে যে ডকুমেন্ট গুলো লাগবে, আমরা বলি এই যে 34টা ডকুমেন্ট লাগবে। এখানে হয়তো সবগুলো ডকুমেন্ট আপনার জন্য প্রযোজ্য না, তো যেগুলো আপনার জন্য প্রযোজ্য আপনারা সেগুলা জাস্ট এখানে ক্লিক করবেন, ফাইল নির্বাচন। আচ্ছা, এই যে আসছে, এইখান থেকে আপনি আপনার ফাইলটা ধরেন আপনি একটা অ্যাড করে দিলেন। হ্যাঁ, অ্যাড করে এই যে সংরক্ষণ করুন, এটাই ক্লিক করলে চলে আসবে। এই মন্তব্য, আবশ্যিক, এগুলো আপনার কিছুই করতে হবে না। এখানে দিলে আপনি মোট কথা দেখবেন যে এই যে এই বক্সটাতে আপনার টিক চিহ্ন আসছে কিনা, এই বক্সটাতে টিক চিহ্ন আসলে আপনি বুঝবেন যে আপনার এটা আপলোড হয়ে গেছে। আচ্ছা, এই সমস্ত কাজের পর অনুমোদনের বিবরণ, মন্তব্য, এগুলো আপনার কিছুই করতে হবে না। এই সমস্ত কাজের পরে কিংবা প্রতিবার প্রতিবার মানে এক একটা যেটাই আপনি যোগ করেন কিংবা যতটুকুই আপডেট করেন, তারপরে আপনি সেভ অ্যাজ ড্রাফট করে দিবেন। সেভ অ্যাজ ড্রাফট করে দিলে এই যে যে দেখেন, সেভ অ্যাজ ড্রাফট করে দিলে এই যে এইভাবে চলে আসবে, এভাবে লিস্ট চলে আসবে যে হ্যাঁ এখানে একটা ড্রাফট আছে, তার ড্রাফট, আপনার ড্রাফট। সেটা আপনি ওপেন করবেন, এই যে এডিট। পরবর্তীতে এখান থেকে আবার ধরেন আপনি এখানে 5 নাম্বার ধাপে একটা তথ্য পরিবর্তন করবেন, কিংবা 4 নাম্বার ধাপে হচ্ছে আপনি একটা তথ্য পরিবর্তন করবেন,
এখানে কিংবা 3 নম্বর ধাপে আপনি চাইলে একটা তথ্য পরিবর্তন করতে পারেন। এখানে প্রতিবার তথ্য পরিবর্তন করার পর কিংবা তথ্য যোগ করার পর সেভ অ্যাজ ড্রাফট করে দিবেন। ঠিক আছে, এই তো মোটামুটি। তো এগুলো যখন আপনার সমস্ত যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে, ধরেন আমার কমপ্লিট হয়ে গেল, তারপর আমি জাস্ট এই যে এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমার এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে লেখা আসবে ইন প্রোগ্রেস। তো অনেকে বলে যে আমার ইন প্রোগ্রেস আসছে, আজকে ফেসবুকে দেখলাম। এইটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনার সাবমিশন কমপ্লিট হয়ে গেলে ইন প্রোগ্রেস লেখা আসবে, আপনার কাজ আপাতত শেষ। তো এই ছিল মোটামুটি এমপিও আবেদনের প্রক্রিয়া। আচ্ছা, আর এরপর যেটা অন্য একটা বিষয়, অনেকে আমরা এমপিওর আবেদন ফর্ম পূরণ করা নিয়ে একটু কনফিউজ হয়ে যাই, সেটা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে এমপিওর ফর্ম, 3 পাতার ফর্ম। প্রথমে এখানে আপনার ছবি থাকবে। এই ছবিটা আপনি লাগানোর পর ফর্ম পূরণ করে হেড স্যারের কাছ থেকে সত্যায়িত করে নেবেন ছবিটা। এখানে ইন্ডেক্স নাম্বার লাগবে না, আপনার ইংরেজিতে নাম লিখবেন, বাংলায় নাম লিখবেন স্পষ্ট অক্ষরে, পিতার নাম, স্থায়ী ঠিকানায় গ্রাম উপজেলা এগুলো লিখবেন, বর্তমান ঠিকানা লিখবেন, এই যে এগুলা পূরণ করবেন, শিক্ষা প্রতিষ্ঠানের কোড, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা। আচ্ছা, যেগুলো নিয়ে কনফিউশন হয়, বর্তমান পদবি কোড। আমাদের পদবি হচ্ছে ধরেন আইসিটির ক্ষেত্রে 10, কৃষি ডিপ্লোমায় সম্ভবত 10, এবং অন্যান্য সাবজেক্ট যেগুলো বিএড বাধ্যতামূলক সেগুলো 11। আর বিষয় যার যার যে বিষয়। এখানে ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, অ্যাকাউন্ট নাম্বার, জন্ম তারিখ, শিক্ষা প্রতিষ্ঠানে কত তারিখে আপনি যোগদান করছেন, এইটা। আর এই যে এইটা বর্তমান পদবিতে কত একই হবে। প্রস্তাবিত বেতন কোড 10 অথবা 11, বেতন স্কেল 11 হইলে 12,500, 10 হইলে 16,000। মাসিক বেতন ও প্রাপ্ত ভাতা এইটা খালি রাখবেন। আচ্ছা, এরপরে শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনার দেখা যাচ্ছে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টটা দিবেন। এখানে লিখবেন জিপিএ, এইখানে লিখবেন ধরেন 3.25, 4.25, এইটা ফাঁকা থাকবে। এইখানে লিখবেন সাল 2010, 2010 এইভাবে। এসএসসি স্নাতক আপনার যা যেটা আছে। আচ্ছা, ধরেন এইখানে যেটা আছে যে কোন আপনার এসএসসি নাই, আপনার ডিপ্লোমা, তখন আপনি এই যে অন্যান্য লিখুন, এর নিচে সুন্দর করে লিখে দেবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এতটুকু লিখে এইখানে সমমান, সরি এই ঘরটাতে আপনি আপনার জিপিএ, প্রাপ্ত জিপিএ, ফাঁকা, নাম্বার, সাল, সরি, হ্যাঁ, এটা লিখে দিলে আপনার কাজ কিন্তু শেষ। এরপরে এই দিক দিয়ে আপনার আর কিচ্ছু করতে হবে না। আপনার যেটা করতে হবে, জেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরটা নিতে হবে, আপনার সই দেবেন এইখানে, আর এইখানে আপনার সভাপতি অর্থাৎ ম্যানেজিং কমিটি না থাকলে টিওনোর সই নিয়ে আপনার কাজ শেষ। এই যে যে যেটা এইটা আসলে লাগবে না, হ্যাঁ। এই ছিল কিভাবে আমরা ফর্মটা পূরণ করব সেটার সম্পর্কে হালকা পাতলা ধারণা। আচ্ছা, আর আরেকটা বিষয় আমি একটু শেয়ার করি, যখন আমরা এমপিও আবেদন শুরু করব তখন আমরা কিছু জিনিস খাতায় লিখে নেব। খাতায় লিখে নিলে কি আপনার জন্য সহজ হবে, বারবার ওই ডকুমেন্টগুলো রাখতে হবে না যে আমার ওই পাশের সাল কত আছে, আমার নামের বানান কি আছে, পিতার নামের বানান কি আছে। এইগুলোর জন্য আমরা একবার প্রথমে এগুলো একটু লিখে নেবেন। আপনার হচ্ছে নাম বাংলায়, ইংরেজিতে, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, ডাকঘর, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জন্ম তারিখ, মোবাইল, জাতীয় পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল। তারপর হচ্ছে আপনার এনটিআরসি সাক্ষাৎকারের ডেট, এইটা হচ্ছে আপনি ঢাকা পাঠাতে পাবেন বাই অ্যাডমিট কার্ডে। তারপরে রোল, ব্যাচ, বিষয়, পাশের বছর, এগুলো একটা খাতায় লিখে নেবেন। যদি আপনি নিজে করেন তাও কাজে লাগবে, যদি আমরা একটা লোককে দিয়ে করাতে চান তাহলে তার জন্য জিনিসটা সহজ হবে, আপনার সময় কম লাগবে। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার যে তথ্যগুলো আছে, পরীক্ষার নাম, রোল, বোর্ড, গ্রুপ, সেশন, ফলাফল, প্রাপ্ত জিপিএ, ফলাফলের ধরন, এগুলা। তারপরে কর্মস্থলের যে তথ্যগুলো আছে, স্কুল কোড, এনপিও কোড, স্কুলের অবস্থান, আপনার পদের ধরন কিংবা যোগদানের তারিখ, আপনার বিষয়, আপনার নিয়োগ, ইন্টারেস্টের রোল নাম্বার, কত সালে পাস করতে, এই জিনিসগুলো একটা খাতায় লিখে নিলে হয় কি, দেখা যাচ্ছে আপনার অনেক সময় সেভ হবে। ঠিক আছে, তো এই ছিল কিভাবে এমপিওতে অ্যাপ্লাই করতে হয় সেটা সম্পর্কে হালকা পাতলা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমি আসলে প্রফেশনাল ভিডিও বানাই না, তো ভুল ত্রুটি হতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে। ধন্যবাদ।